ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হওয়ার পরেও রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ওনার নামকে অনেকে একটা শব্দ দিয়ে ব্যবহার করতেন। ওনাকে বলতেন সুদ ইউনূস। তো আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে সবাই সুদ দেয়, যারা ব্যাংকে টাকা রাখে, আমানত রাখে, সবাই আসলে সুদ খায়। এখন যার আওতায় যে ব্যাংক, সেটা হয়তো পার্ট অফ বিজনেস বা পলিসি বিজনেস, যাই হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হওয়ার পরেও রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ওনার নামকে অনেকে একটা শব্দ দিয়ে ব্যবহার করতেন। ওনাকে বলতেন সুদ ইউনূস। তো আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে সবাই সুদ দেয়, যারা ব্যাংকে টাকা রাখে, আমানত রাখে, সবাই আসলে সুদ খায়। এখন যার আওতায় যে ব্যাংক, সেটা হয়তো পার্ট অফ বিজনেস বা পলিসি বিজনেস, যাই হোক, এটার মধ্যে সারা বাংলাদেশের মানুষ কানেক্টেড কম বেশি। কিন্তু আজকে যে তথ্যটা আসছে ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত আসলে কতটা সাংঘর্ষিক, আমি আশ্চর্য হয়ে গেছি। কালের কণ্ঠের যে প্রতিবেদন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ আছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তিটিকে সংক্ষেপে বলা হয়, এই চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করেছে, আর তাতে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস এবং শূকরজাত পণ্য আনারও সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতিতে আদেশ 2021 থেকে 24 অনুসারে যে 26 ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে অন্যতম হল শূকর এবং শূকরজাত, শূকরের চর্বি অথবা মাংসযুক্ত অথবা শূকরের মাধ্যমে তৈরি হয় এমন সকল পণ্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে আপনার এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি করেছে আপনার কালের কণ্ঠ। বলা হচ্ছে যে ওই প্রতিবেদনটিতে শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশের আইনে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা এবং উৎপাদন বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ART নামক যে বাণিজ্য চুক্তিটি, সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এমনকি এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার বলা হয়েছে। তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 পরিশিষ্ট 1 ক্ষয়ের 8 ধারা অনুসারে, এটা কিন্তু আইনিভাবে আছে যে বাংলাদেশে জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের সরকারগুলোতেও আমদানি নীতিগুলোতেও এটা
নিষিদ্ধই ছিল। অথচ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তাতে পরিশিষ্ট 2তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত হয়েছে। এখন দেখেন এই যে বিষয়গুলা ডক্টর ইউনূস সরকার আসলে কেন করছে, হইতে পারে শুল্কের চাপ, আরেকটা হইতে পারে যে তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন বিভিন্ন কারণে। তার বিলিয়নস অফ ডলার, অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে, এমনকি আফটার সরকার পরিবর্তন বা পতনের পর তার ক্ষমতা হস্তান্তরের পর তার যে সেফটি বা যে কোনো ধরনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্ট না হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক ধরনের চুক্তি করেছেন যা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আসলে কোনোটাই সামঞ্জস্যপূর্ণ নয়। কি জবাব দিবেন ডক্টর ইউনূস? ভালো থাকুন। যারা ফেসবুকে কাজ করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। আসলে ফেসবুক প্রতিনিয়ত দুঃসংবাদই দেয়। তবে আমরা যে যতই ফেসবুক অথবা ইউটিউবের সমালোচনা করি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমি ব্যক্তিগতভাবে আমার মতন লক্ষ কোটি মানুষের জীবন এমনভাবে বদলাই দিছে, আসলে সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ কইরা আমরা 10 জীবনে যদি আমেরিকায় থাকতাম হয়তো এতটুকু রিজিক আল্লাহ হয়তো মানে দিত, বাট হয়তো অনেক কষ্ট হইতো, যেটা হয়তো এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা অল্প সময়ে পেয়েছি। শুকরিয়া আল্লাহর কাছে যেভাবে রাখছেন। তবে এই যে যারা ভালো ছিলাম আর যারা নতুন আছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ফটো কার্ড বানান ফেসবুক পেজের জন্য, বা ছবি পোস্ট করেন, অথবা টেক্সট লিখেন, এমনকি এগুলো থেকে আপনি মোটামুটি একটা ভালো আয়ও করেন। এখন এই ধরনের পেজ যেগুলো আছে, যেমন আমার পেজে আমি ফটো কার্ডও দেই, মাঝে মাঝে টেক্সটও করি, এমনকি ভিডিও আপলোড করি, রিলস বা শর্টস ভিডিও হিসেবে আমাদের ভিডিওগুলো যায় আপনাদের সামনে। ভিডিও সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমরা ফেসবুক কমিউনিটি একটা ভাই ভাই, এই তথ্যগুলো সবার জানার অধিকার আছে, একটু শেয়ার করে দিবেন। এখন যেই সকল কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি নিজেও একজন, যারা আসলে আমরা ফটো কার্ড এবং ছবি ভিত্তিক কন্টেন্ট প্রতিনিয়ত প্রচার করে থাকি, আপনারাও দেখেন গুরুত্বপূর্ণ নিউজগুলো বা বিনোদনের বিভিন্ন বিষয়গুলোকে, তো তাদের জন্য ফেসবুক একটা নতুন পলিসি তৈরি করছে। হুট করে দেখছেন যে গেল কয়েকদিনের মধ্যে ফটো কার্ডের যে রিচ এটা কমে গেছে, আমার পেজও কমে গেছে। আগে একটা ছবি দিলে যেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে যাইতো, এখন সেটা যাচ্ছে না। প্রথমত হচ্ছে এইটা, অর্থাৎ অ্যালগোরিদমে আপনার রিচের বিষয়টাতে ফেসবুক ফটো কার্ড এবং ইমেজে বা যেটা ইমেজ আছে ইমেজের পোস্ট সেইটার রিচ আপনার কমাই দিছে। এখন বর্তমান পরিস্থিতিতে ফেসবুকের অ্যালগোরিদম এবং বিজ্ঞাপনের নতুন একটা বন্টন ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফেসবুকের সাম্প্রতিক মনিটাইজেশন নীতিমালা এবং অ্যালগোরিদম পরিবর্তনের ফলে ফটো কার্ডের রিচ কমে যাচ্ছে এবং এইসব পোস্টে আগের মতন বিজ্ঞাপনও প্রদর্শিত হচ্ছে না। কন্টেন্ট ক্রিয়েটরদের যে অভিজ্ঞতা, মানে আমরা যারা আছি, যে একই পরিমাণ ভিউ বা এঙ্গেজমেন্ট থাকলেও আগের তুলনায় আয়টা কিন্তু খুব বেশি আপনাদের অনেকেরই হচ্ছে না। মূলত ফেসবুক বেসিক্যালি ভিডিও অথবা রিলসের উপরে কিন্তু এখন মনোযোগ দিচ্ছে। এখন সবাই তো এটা বানাইতে পারে না, অনেকে আছে কথা বলতে ভয় পায়, তো এটা ফেক আইডি থেকে বা ফেক পেজ বিভিন্ন নাম দিয়া আমাদের কন্টেন্টও চুরি করেন। পাশাপাশি অনেকে ফটো কার্ডের উপরে অনেক মনোযোগ দিয়েছিলেন। তো বলা হচ্ছে যে ফেসবুক বর্তমানে রিলস এবং শর্ট ভিডিওর প্রচার এবং প্রসারে বেশি মনোযোগ দিচ্ছে, ফলে ভিডিও কন্টেন্টের পাশে ফটো কার্ড বা ইমেজ ভিত্তিক যে পোস্টগুলো আছে সেগুলোতে আয় কমে যাবে। বিশেষ করে যারা সংবাদ, বিনোদন বা ভাইরাল খবরের ফটো কার্ড তৈরি করে আয় করতেন, তারা এখন বিজ্ঞাপনের ইমপ্রেশন কমে যাওয়ায় আসলে অনেকে হতাশ আছেন। অনেকে আমারও মেসেজ দেন যে ভাই এটা আসলে কি করা যায়। এখন এটা কেন হয়েছে, আপনার ফেসবুকের নতুন ব্যবস্থাপনায় মনিটাইজেশন সিস্টেমকে একক কাঠামোয় নিয়ে আসার ফলে আসলে এই পরিবর্তনগুলো হচ্ছে। এখন দেখেন প্রতিনিয়ত বাংলাদেশে সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে। তো যে আয়টা বিজ্ঞাপন কোম্পানিগুলো দিয়ে থাকে এটা তো ভাগ হয়ে যাচ্ছে, শুধু বাংলা ভাষায় না, হিন্দি, সারা পৃথিবীতে যত দেশ আছে যেখানে ফেসবুক আছে সবাই কন্টেন্ট বানায় বা ফটো কার্ড ইমেজ যে যার মতন করে তৈরি করে। এখন সবকিছু মিলে আসলে ভিডিও বানানোর দিকে মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি ধৈর্য হারা হওয়া যাবে না, এটা আসলে রিজিকের বিষয়। আর বাংলাদেশের বেলায় ফেসবুকের যেই আয়ের হিসাবটা এটা এমনি তো অনেক কম দেয়, তারপরেও দিন শেষে যতটুকু কিসমত আছে আমরা ততটুকুই পাবো। তবে বিকল্প সবাইকে চিন্তা করতে হবে। ভালো থাকুন।